Hello friends, I am MD Harun Al Rashid and it's my YouTube channel Harun Bayojon. আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12 এর ইকোলজি, অর্গানিজম এবং পপুলেশন চ্যাপ্টার থেকে পপুলেশন ইন্টারঅ্যাকশন সম্পর্কে আলোচনা করব, যেখানে প্রিডেশন, প্যারাসিটিজম, কম্পিটিশন, মিউচুয়ালিজম, কমেন্সালিজম এবং অ্যামেনসালিজমের ব্যাপারে আলোচনা করব। এই পপুলেশন ইন্টারঅ্যাকশন এমন একটা টপিক যেখানে যে কোনো এক্সাম, সে নিট থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে তোমার ইকোলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্সের কোয়েশ্চেন থাকবে, সেখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো একটা না একটা থাকেই কোয়েশ্চেন। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথম হচ্ছে পপুলেশন ইন্টারঅ্যাকশন। তো আমরা আগে পড়েছি যে পপুলেশন কাকে বলা হয়, যখন গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, যখন কোনো একটা নির্দিষ্ট প্রজাতির জীব গ্রুপ আকারে থাকবে তখন সেটাকে আমরা বলছি কি পপুলেশন। তো পপুলেশনরা কি করছে, শুধু একটা পপুলেশন, বিভিন্ন পপুলেশনের যে অর্গানিজমগুলো রয়েছে, পরিবেশ তো শুধু একটা, হয়তো একটা ফরেস্ট থেকে শুধুমাত্র টাইগার তো থাকে না, সেখানে টাইগার থাকে, ফক্স থাকে, লায়ন থাকে এবং অন্যান্য আরও অনেক অর্গানিজম থাকে। তো সবাই পরস্পরের সঙ্গে কীভাবে সম্পর্ক বিনিময় করে বা কীভাবে একে অপরের উপর নির্ভর করে টিকে থাকে বা একে অপরকে তোমার হ্যারাসমেন্ট করে টিকে থাকে বা তোমার বেনিফিট করে টিকে থাকে, সেগুলো হচ্ছে পপুলেশন ইন্টারঅ্যাকশন। তো পপুলেশন ইন্টারঅ্যাকশন মানে একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালের সঙ্গে অন্য একটা গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালের কী সম্পর্ক, সেই সম্পর্কটাই হচ্ছে পপুলেশন ইন্টারঅ্যাকশন। চলো আমরা স্টেপ বাই স্টেপ এটা নিয়ে আলোচনা করি। তো প্রথম পয়েন্ট হচ্ছে পপুলেশন ইন্টারঅ্যাকশন। পপুলেশন ইন্টারঅ্যাকশন, তো পপুলেশন ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখব, বলছে ক্যান ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করতে পারো, ভাবতে পারো, অফ অ্যানি ন্যাচারাল হ্যাবিটেট অন আর্থ দ্যাট ইজ ইনহিবিটেড জাস্ট বাই সিঙ্গেল স্পিসিস। তুমি কল্পনা করতে পারো পৃথিবীতে এমন কোনো জীব রয়েছে বা এমন কোনো হ্যাবিটেট রয়েছে, বাসস্থান রয়েছে, যেটা কোনো একটা সিঙ্গেল অর্গানিজমের দ্বারা কি হচ্ছে, ইনহ্যাবিটেড হচ্ছে, মানে শুধুমাত্র একটা সিঙ্গেল অর্গানিজম থাকছে ওখানে। পৃথিবী এমন কোনো প্লেস আছে যেখানে একটাই মাত্র অর্গানিজম রয়েছে বা একটাই মাত্র পপুলেশন রয়েছে? দেয়ার ইজ নো সাচ হ্যাবিটেট। পৃথিবীতে কোথাও কোনো এরকম জায়গা নেই যেখানে শুধুমাত্র একটা মাত্র গ্রুপের প্রাণীরা বাস করে, বা শুধু বাঘই বাস করছে, বা শুধু চিহ্ন বাস করছে, বা শুধু পতঙ্গরা বাস করছে। এরকম কোনো হ্যাবিটেট এই পৃথিবীতে নেই। সাচ এ সিচুয়েশন ইজ ইভেন ইনকনসিভেবল মানে হচ্ছে এরকম একটা পরিবেশ কখনোই তোমার সম্ভব না, তৈরি হওয়া সম্ভব না। মানে এই পৃথিবীতে কোনো একটা বাসস্থান এমন তৈরি হবে না যেখানে শুধুমাত্র একটা বা দুটো অর্গানিজম বাস করছে, কারণ ওইভাবে ইকোসিস্টেম টিকে থাকবে না। ফর অ্যান স্পিসিস, যে কোনো প্রজাতির ক্ষেত্রে, দ্য মিনিমাল রিকোয়ারমেন্ট ইজ অন অর মোর স্পিসিস অন হুইচ ইট ক্যান ফিড। প্রত্যেকটা ইনহ্যাবিটেট বাসস্থানের বৈশিষ্ট্য থাকবে কি, যে সেখানে একটা বা তার বেশি, মানে একের অধিক পপুলেশন ওখানে উপস্থিত থাকবে। ইভেন এ প্ল্যান্ট স্পিসিস, মানে উদ্ভিদের প্রজাতির ক্ষেত্রেও, which makes its own food cannot survive alone. যদি অ্যানিমালদের কথা বাদ দিলাম, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, কিন্তু প্ল্যান্টদের ক্ষেত্রে যারা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা একাই সার্ভাইভ করতে পারে না। বলে ইট নিডস soil microbes to break down the organic matter in soil and return to the inorganic nutrient for absorption. কারণ একটা গাছকে খাবার তৈরি করতে হলে যে সমস্ত মিনারেলসের দরকার পড়ে, সেই মিনারেলসগুলো মাটিতে কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পল ফর্মে নিয়ে আসে কে, মাইক্রোবসগুলো, অর্থাৎ যারা ডিকম্পোজার, বিয়োজক, সে ছত্রাক, ব্যাকটেরিয়া এরা নিয়ে আসে, তবে সে প্ল্যান্টটা সেই জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারে। অ্যান্ড দেন how will the plant manage pollination without an animal or agent? আবার অন্যদিকে চিন্তা করুন যে একটা উদ্ভিদ যে নিজের খাবার নিজেই তৈরি করছে, সেও কিন্তু একা থাকতে পারবে না, কারণ তার সরল এবং তরল খাদ্যের জন্য কি দরকার হচ্ছে, বিয়োজকের দরকার পড়ছে, এবং তার যে পরাগযোগ ঘটাবে সেই পরাগযোগের জন্য একটা নির্দিষ্ট পলিনেটরের দরকার পড়বে।
It is obvious that in nature, animals, plants and microbes do not and cannot live in isolation but interact in various ways to form a biological community. তাহলে কি বলছে, এই পৃথিবীতে কিছু প্ল্যান্ট, মাইক্রোস, অ্যানিমাল, প্ল্যান্ট এবং মাইক্রোস এরা কিন্তু কেউ আলাদাভাবে বসবাস করতে পারে না, তবে সবাই একটি জায়গাতে বসবাস করবে এবং একটা কমিউনিটি তৈরি করবে। কমিউনিটি কাকে বলছে, অনেকগুলো পপুলেশনের সমাহারকে কমিউনিটি বলছি আমরা। বললাম যে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হচ্ছে পপুলেশন, আর গ্রুপ অফ পপুলেশন ইজ কল্ড কমিউনিটি। ইভেন in communities many interactive linkage exist, although all may not be readily apparent. তো বলছে এমনকি যদি কমিউনিটি লেভেলে তুমি যাও, যখন সেখানে অনেকগুলো পপুলেশন বসবাস করছে, সেই কমিউনিটি লেভেলেও কিন্তু অর্গানিজমগুলো কি করছে, একা বসবাস করতে পারছে না, তাদের মধ্যে অনেক কিছু এক্সিস্ট করছে, লিঙ্কেজ এক্সিস্ট করছে, যেগুলো অনেক সময় স্বচ্ছ না কিন্তু লিঙ্কেজগুলো আছে। আর এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পৃথিবীতে কোনো একটা সিঙ্গেল ইনহ্যাবিটেটও নেই যেখানে একটা অর্গানিজম একাই বসবাস করছে। মানে একটা পরিবেশ তৈরি করতে গেলে, একটা ইকোসিস্টেম তৈরি করতে গেলে সেখানে অনেকগুলো পপুলেশন, অনেকগুলো ইন্ডিভিজুয়াল থাকতে হবে, যারা একে অপরের উপর নির্ভর করে খাদ্য বা অন্যান্য প্রক্রিয়াগুলো চালাবে। ইভেন প্ল্যান্টদের ক্ষেত্রেও, কারণ প্ল্যান্টদের ক্ষেত্রেও ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু খাবার তৈরি করার যে প্রাথমিক উপাদান মিনারেলসগুলো ওগুলো কিন্তু ওরা মাটি থেকে কোন বিয়োজকের দ্বারা বিয়োজিত হওয়ার পরই নেবে। পরাগযোগ ঘটনার জন্য কাকে নেবে, কোনো একটা পলিনেটরকে লাগবে ওর। তারা বলছে ইন্টার স্পেসিফিক, নেক্সট পয়েন্ট বলছে ইন্টার স্পেসিফিক interaction arise from the interaction of population of two different species. তারা বলছে ইন্টার স্পেসিফিক মানে হচ্ছে দুটো আলাদা প্রজাতির জীব। ধরেন একটা বাঘ বসবাস করছে, একটা হরিণ বসবাস করছে, তাহলে দুটো আলাদা প্রজাতির জীব যখন পরস্পরের সঙ্গে ইন্টারাক্ট হয়ে থাকবে তখন কি করবে, ইন্টারস্পেসিফিক ইন্টারাকশন তৈরি হবে। তাহলে ইন্টারস্পেসিফিক মানে, ইন্টার মানে হচ্ছে দুটো আলাদা প্রজাতি, আর ইন্ট্রা মানে হচ্ছে একই প্রজাতি। ইন্টারস্পেসিফিক মিনস একই প্রজাতি দুটো জীবের মধ্যে যখন ইন্টারাকশন ঘটবে, আর ইন্টারস্পেসিফিক মানে যখন দুটো আলাদা প্রজাতির জীবের মধ্যে মানে ইন্টারাকশন ঘটবে তখন বলছে। দে কুড বি বেনিফিশিয়াল, detrimental or neutral, neither harm or benefit to one of the species or both. এবং এই যে ইন্টারাকশনটা ঘটছে, একটা জীব অন্য একটা জীবের সঙ্গে যে ইন্টারাক্ট করছে সেটা অনেক সময় কি বেনিফিশিয়াল হতে পারে, অনেক সময় কোনো একটা ডেট্রিমেন্টাল হতে পারে, ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকর হতে পারে, অথবা নিউট্রাল হতে পারে। তাহলে অনেক সময় কি হতে পারে, সেটা বেনিফিশিয়াল হতে পারে, ডেট্রিমেন্টাল অর্থাৎ ক্ষতিকর হতে পারে, অথবা নিউট্রাল অর্থাৎ জিনিসটা তোমার কারো উপকার নাও আসতে পারে, neither harm or not benefit. Assigning plus and sign for beneficial interaction and negative sign for detrimental অর্থাৎ ক্ষতিকর সাইন এবং 0 for neutral interaction. তাহলে এটাকে আমরা কি করলাম, বেনিফিশিয়ালটাকে প্লাস দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং নেগেটিভটাকে ডেট্রিমেন্টাল ক্ষতিকর দ্বারা করলাম, আর হচ্ছে কি যেটা কোনো হার্মও হবে না আবার বেনিফিটও হবে না সেটা 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হলো। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ধরে নাও এটা একটা স্পিসিস এ, একটা পপুলেশনে একটা প্রজাতি রয়েছে যেখানে এটা কি হচ্ছে ইন্টার স্পেসিফিক ইন্টারাকশন, অর্থাৎ দুটো আলাদা প্রজাতির জীবের মধ্যে যখন ইন্টারাকশন ঘটছে তখন সেটাকে ইন্টার স্পেসিফিক বলছি। যেমন ধরে নাও কোন একটা স্পিসিস এ রয়েছে, একটা স্পিসিস বি রয়েছে, স্পিসিস এ এবং বি দুজন যদি একসাথে বসবাস করে এবং দুজনে উপকার লাভ করে তখন সেটাকে আমরা বলছি কি মিউচুয়ালিজম। দেখা গেল স্পিসিস এ এবং স্পিসিস বি দুজনের ক্ষতি হচ্ছে তখন সেটাকে বলছি কম্পিটিশন। যখন দেখবো যে স্পিসিস এ লাভ হচ্ছে
কিন্তু স্পিসিস বি ক্ষতি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি প্রিডেশন, মানে একজন লাভ হবে একজন ক্ষতি হবে। যেমন ধরো না একজন পজিটিভ, দুজনই যদি পজিটিভ হয়, এটা আমরা সিম্বায়োসিস বা মিত্র দেখতে পাচ্ছি, মিউচুয়ালিজম যেটা বলছি। এক্সাম্পল হয়ে গেল আমাদের সেটা লাইকেনের ক্ষেত্রে। কম্পিটিশন, যখন আমরা পরস্পর কম্পিটিশন বলি, কম্পিটিশন করে দুজনেই ক্ষতি হচ্ছে। কম্পিটিশনটা মেনলি কি হচ্ছে, ইন্টার স্পেসিফিক হতে পারে, আবার ইন্ট্রা স্পেসিফিক হতে পারে। এটা ইন্টার স্পেসিফিক বা ইন্ট্রা স্পেসিফিক। ধরে নাও ইন্টার স্পেসিফিক মানে কি, যখন দুটো আলাদা প্রজাতির জীব, ধরুন একটা হরিণ রয়েছে, হরিণের জন্য বাঘ এবং সিংহের মধ্যে তোমার কি হচ্ছে, লড়াই হচ্ছে, তখন সেটা হচ্ছে ইন্টার স্পেসিফিক। ইন্টার স্পেসিফিক মানে একটা হরিণ রয়েছে, দুটো সিংহের মধ্যে লড়াই হচ্ছে, তখন সেটা খাওয়ার জন্য, তখন সেটা ইন্টার স্পেসিফিক। তারপর হচ্ছে প্রিডেশন মানে হচ্ছে পরজীবী, মানে শিকারী। এখানে একটা হরিণ একটা বাঘ একটা হরিণটা খাওয়ার জন্য তারপরে দৌড়াচ্ছে, এখানে হরিণটাকে যদি খায় তো বাঘের লাভ হবে, হরিণের ক্ষতি হবে। সেটা হচ্ছে তোমার প্রিডেশন। এক্সাম্পল টাইগার অ্যান্ড ডিয়ার। প্যারাসিটিজম, যেখানে একটা লাভ হচ্ছে অন্যটা ক্ষতি হচ্ছে, এটাও কিন্তু প্রিডেশনের মতোই। এখানে এক্সাম্পল, এখানে কিন্তু রোগ তৈরি করবে। যেমন ধরে নাও আমাদের তোমার ধরো নিসেরিয়া গনোরি ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা কি করছে, আমাদের গনোরিয়া রোগ তৈরি করছে, তাহলে মানুষের ক্ষতি করছে এবং নিসেরিয়া গনোরি সার্ভাইভ করছে। আবার তো বলছে কমেন্সালিজম, যেখানে কেউ একজন লাভ হবে, কারো একজন কোনো ক্ষতি হবে না। কেউ লাভ হবে কিন্তু কারো একজন ক্ষতি হবে না, অর্থাৎ কেউ ধরো কোনো একটা উপকার পেলো আর অন্যজনের কোনো লাভ লস কিছুই হলো না, সেটা হচ্ছে কমেন্সালিজম। আর অ্যামেনসালিজম মানে হচ্ছে একজনের কোনো ক্ষতি টতি কিছুই হলো না, আর একজন তোমার কি হলো, মানে ক্ষতিগ্রস্ত হলো। যেমন অ্যামেনসালিজমের ক্ষেত্রে এক্সাম্পলটা হয়ে গেল তোমার, ধরো না পেনিসিলিয়াম এবং ব্যাকটেরিয়া। তাহলে পেনিসিলিয়াম কি করলো, পেনিসিলিয়ামের কোনো ব্যাকটেরিয়া কিছু করতে পারলো না, কিন্তু পেনিসিলিয়াম উপস্থিত ব্যাকটেরিয়ার পপুলেশন কমে গেল। কমেন্সালিজম মানে হচ্ছে কি দুজন বসবাস করবে। যেমন এতে হচ্ছে তোমার এক্সাম্পল দেওয়া যায়, ক্রোকোডাইলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তুমি, দেওয়া হতে পারে যে দেখবে ক্রোকোডাইল অনেক সময় মুখ খালি করে থাকে। এতে কি হয়, ক্রোকোডাইল মুখের মধ্যে অনেক প্যারাসাইট থাকে, যেগুলো ক্রোকোডাইল ক্ষতি করে না, কিন্তু পাখিরা সে প্যারাসাইটগুলো খেয়ে ফেলে। বলে কি হয় যে ক্রোকোডাইলে কিছু হলো না, কিন্তু পাখি উপকার হলো। এইসব এক্সাম্পলগুলো হয়ে গেল। এরপর চলে সে বলছে বোথ দ্য স্পিসিস বেনিফিটেড, যদি উভয় স্পিসিস বেনিফিট হয় তখন সেটাকে আমরা মিউচুয়ালিজম বললাম। যেখানে লাইকেনের ক্ষেত্রে দেখলাম, মাইক্রোরাইজের ক্ষেত্রে দেখলাম। বোথ লস, যখন উভয়ের ক্ষতি হবে তখন কম্পিটিশন হচ্ছে, মানে কম্পিটিশন করতে গেলে দুজনেরই ক্ষতি হবে। দেয়ার ইন্টারাকশন উইথ ইচ আদার ইন বোথ প্যারাসিটিজম অ্যান্ড প্রিডেশন, one species benefits parasite or predator respectively and the interaction is detrimental, এবং ইন্টারাকশনটা ক্ষতি হচ্ছে টু দ্য আদার স্পিসিস। তো প্যারাসাইট এবং প্রিডেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, একজন লাভ হবে একজনের ক্ষতি হবে। দ্য ইন্টারাকশন হোয়ার one species is benefited and the other is neither benefited nor harmful is called commensalism. তাহলে কমেন্সালিজমের ক্ষেত্রে দুজন পরস্পরের সঙ্গে বসবাস করছে, একজনের লাভ হচ্ছে একজনের লাভ লস কিছুই হচ্ছে না, হলো। অ্যামেনসালিজমের ক্ষেত্রে হচ্ছে কি, দুজন বসবাস করছে, একজনের ক্ষতি হচ্ছে একজনের লাভ লস কিছুই হচ্ছে না। আদার ইজ আনফ্রি। তাহলে প্রিডেশন, প্যারাসিটিজম, কমেন্সালিজম শেয়ার এ কমন ক্যারেক্টারিস্টিক্স দ্য ইন্টারাক্টিং স্পিসিস লিভিং ক্লোজ টুগেদার, এবং এদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা অর্গানিজম মানে প্রিডেশন, প্যারাসিটিজম, কমেন্সালিজমের ক্ষেত্রে প্রতিটা অর্গানিজম কিন্তু খুব পাশাপাশি বসবাস করে, ক্লোজ রিলেটেড ভাবে বসবাস করে ওরা। তাহলে এবার চলে আসছে আমরা প্রিডেশনের ক্ষেত্রে। প্রিডেশন মানে হচ্ছে শিকার করা। প্রিডেশন শব্দের অর্থ হচ্ছে শিকার করা, অর্থাৎ যখন কোনো একটা অর্গানিজম অন্য একটা অর্গানিজম শিকার করবে তখন অবশ্যই কি হবে, এখানে একজন লাভ হবে
একজনের ক্ষতি হবে। আর রিলেশনটা হলো কি প্লাস প্লাস মাইনাস, এটা রিলেশন। প্রিডেশনের ক্ষেত্রে প্লাস আর মাইনাস হবে। বলছে হোয়াট উড হ্যাপেন টু অল দ্য এনার্জি fixed by autotrophic organism if the community has no animal to eat the plants। আবার এখানে একটা কোয়েশ্চেন হয়ে গেল যে যদি ধরে নাও এই যে আমাদের পুষ্টিস্তর, এটাকে ছবিতে পুষ্টিস্তর, এখানে আমাদের প্রডিউসার হচ্ছে প্ল্যান্টরা, যারা নিজের খাবার নিজেই তৈরি করে। এবার এই প্ল্যান্টগুলো যদি শুধুমাত্র নিজেরাই থাকে এবং বাকি সমস্ত অর্গানিজমগুলো যদি পরিবেশে না থাকে তাহলে কি হবে, এর প্রশ্ন। ইউ ক্যান থিঙ্ক প্রিডেশন অ্যাজ এ নেচার, তুমি চিন্তা করলে যে প্রিডেশন অ্যাজ নেচার ওয়ে অফ ট্রান্সফারিং টু হায়ার ট্রপিক লেভেল দ্য এনার্জি ফিক্সড বাই প্ল্যান্টস। তাহলে যখন আমরা এই যে প্ল্যান্টগুলো রয়েছে, প্ল্যান্টের যে খাবার তৈরি করলো, ফুডটা তৈরি করলো, সে ফুডটা কি করলো প্ল্যান্ট থেকে তোমার অন্য ট্রপিক লেভেল হায়ার অর্গানিজমগুলোর মধ্যে ট্রান্সফার হয়ে গেল 10% রুলস হিসেবে। হোয়েন উই থিঙ্ক, যখন আমরা চিন্তা করব অফ প্রিডেটার্স অ্যান্ড প্রে, প্রিডেটার মানে হচ্ছে সে শিকারী, আর সে প্রে মানে শিকার। মোস্ট প্রবাবলি ইট ইজ টাইগার অ্যান্ড দ্য ডিয়ার দ্যাট রেডিলি কাম টু আওয়ার মাইন্ড, বাট এ স্প্যারো ইটিং any seed is no less a predator। তাহলে কি বলছে, যখন আমরা প্রিডেটর প্রে সম্পর্ক, শিকারী শিকার সম্পর্কটার কথা ভাবি, তখন আমাদের মাথায় চলে আসে কি যে একটা বাঘ একটা হরিণকে খাচ্ছে। কিন্তু এটাও তো এক্সাম্পল হতে পারে যে একটা স্প্যারো বা চড়ুই পাখি গাছের সিডগুলো খেয়ে ফেলছে। তাহলে গাছের সিডগুলো খেয়ে ফেলাটা কিন্তু একটা প্রিডেটরের মধ্যে পড়ছে। Although যদিও animals eating plants are categorized separately as herbivore, যদিও আমরা কি করি, যার যে সমস্ত অ্যানিমালগুলো প্ল্যান্টদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে আমরা কি বলছি, হার্বিভোর বা শাকাহারী। দে আর ইন এ ব্রড ইকোলজিক্যাল কনটেক্সট, তাদের একটা ইকোলজিক্যাল গুরুত্ব অনেক বেশি আছে, নট ভেরি ডিফারেন্ট ফ্রম প্রিডেটর। তারা এখানে বলতে চাইছে, ধরে নাও যে আমরা দেখছি হরিণটাকে টাইগার লায়ন খাচ্ছে, এটা একটা শিকারের সম্পর্ক। কিন্তু এই যে ডিয়ারটা, এও তো প্ল্যান্টদের খাচ্ছে, তার প্ল্যান্টদের পক্ষে তো হরিণটাও প্রিডেটর, হরিণটাও শিকারী, আর শিকার হয়ে গেল কে, প্ল্যান্টস। Beside acting as conduit for energy transfer across trophic level, predators play other important roles। তো বলছে এই যে ট্রপিক লেভেলে যে তোমার ধরনের এখানে প্ল্যান্ট রয়েছে, তারপর হার্বিভোর, কার্নিভোর এবং টপ কার্নিভোর রয়েছে, এখানে শুধু প্রিডেটর প্রে সম্পর্ক বাদ দিয়েও একটা গুরুত্বপূর্ণ ইকোলজিক্যাল রোলস রয়েছে। দে কিপ প্রে পপুলেশন আন্ডার কন্ট্রোল, কারণ তারা যারা শিকারী তাদের শিকারী যারা, যেমন লায়ন একটু শিকারী, সে ডিয়ারের পপুলেশনে কন্ট্রোল রাখছে। আবার ধরো যে ডিয়ার সে যদি প্রিডেটর হয় তাহলে প্রে মানে উদ্ভিদের পপুলেশনটাকে কন্ট্রোল রাখছে। অর্থাৎ একটা অর্গানিজম অন্য একটা অর্গানিজমের পপুলেশনটাকে কন্ট্রোল রাখা হচ্ছে এই প্রিডেটর প্রে সম্পর্কের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বাট ফর প্রিডেটর্স, প্রে স্পিসিস could achieve very high population densities and cause ecosystem instability। এবার বলছে যদি কিন্তু ফর প্রিডেটর্স অর্থাৎ শিকারদের ক্ষেত্রে প্রে স্পিসিস could achieve very high population densities and cause ecosystem instability। এই যারা প্রিডেটর তাদের তুলনায় প্রেদের পপুলেশন কি করছে, অনেক বেশি হাই হবে, যেটা ইকোসিস্টেমকে স্টেবল করে দিচ্ছে। When certain exotic species are introduced into a geographical area, they become invasive and start spreading fast because the invaded land does not have its natural predators। এবার একটা সমস্যা, যখন এগুলো একটা এক্সোটিক স্পিসিস, মানে যে প্রজাতিটা তোমার একটা ল্যান্ডে ছিল না, তাকে বাইরে থেকে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেই ল্যান্ডে, যদি সেই ল্যান্ডে সে প্রায় অর্গানিজমটা সার্ভাইভ করে যায় এবং সেখানকার ন্যাচারাল সিলেকশন হয়ে যায়, তাহলে সেখানে খুব দ্রুতভাবে সে কি করবে, ছড়িয়ে পড়বে। ওকে, এবং তার যদি কোনো ন্যাচারাল প্রিডেটর না থাকে, তার যদি শিকার করার জন্য
অর্গানিজম না থাকে তাহলে তারা ছড়িয়ে পড়ে। যেমন এক্সাম্পল ধরে নাম, ভিক্টোরিয়া লেকে কি করা হল, নাইল পার্চ বলে একটা মাছকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। নাইল পার্চের কোনো প্রিডেটর ছিল না, তাকে শিকার করার মতো অন্য কোনো মাছ ছিল না। তো নাইল পার্চ কি করছিল, সে ভিক্টোরিয়া লেকের 200 ডিফারেন্ট ইনভ্যাসিভ এন্ডেমিক অর্থাৎ লোকাল স্পিসিসকে তোমার ডিস্ট্রয় করে দিয়েছিল খাওয়ার ফলে। ওই জন্য যে যদি কোনো এক্সোটিক অর্থাৎ বাইরের কোনো একটা জীবকে যদি কোনো একটা ল্যান্ড ইন্ট্রোডিউস করা হয় এবং সেখানে তার যদি প্রিডেটর না থাকে অর্থাৎ শিকার করার মতো অর্গানিজম না থাকে, তাহলে তার পপুলেশনটা অ্যাবনর্মালি ইনক্রিজ হবে এবং সেখানকার ইকোসিস্টেমকে ব্রেকডাউন করবে। দ্য প্রিকলি পিয়ার cactus introduced into Australia in the early 1920s caused havoc by spreading rapidly into millions of hectares of rangeland. তাহলে হচ্ছে কি, অস্ট্রেলিয়াতে 1920 খ্রিস্টাব্দে এই যে তোমার এই ক্যাকটাস প্ল্যান্টটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং সেটা তোমার প্রিকলি পিয়ার ক্যাকটাস নাম। সে প্রিকলি পিয়ার ক্যাকটাস এবং তার কোনো যেহেতু প্রিডেটর ছিল না, তাই কি হলো, সে প্রচুর পরিমাণে কি করলো, এটা স্প্রেড হয়ে গেল খুব দ্রুত হারে। সেটা মানে রেঞ্জল্যান্ড মধ্যে যেখানে বিস্তীর্ণ পশুচারণ এলাকা, সেখানে তারা ছড়িয়ে পড়েছিল। ফাইনালি শেষ পর্যন্ত দ্য ইনভ্যাসিভ ক্যাকটাস ওয়াজ ব্রট আন্ডার কন্ট্রোল অনলি আফটার এ ক্যাকটাস ফিডিং প্রিডেটর from its natural habitat or introduced into the country. তাহলে এবার এই যে মানে প্রিকলি পিয়ার ক্যাকটাসটা রয়েছে, এর পপুলেশনটা 1920 খ্রিস্টাব্দে যখন ওকে লাগানো হলো রেঞ্জল্যান্ডগুলোতে, ফাঁকা জায়গাগুলোতে, সেখানে প্রচুর পরিমাণ বিস্তার লাভ করার পর এরপর সমস্যা দাঁড়িয়ে গেল এর পপুলেশন কিভাবে কন্ট্রোল করা যায়। সেই পপুলেশন কন্ট্রোল করার জন্য তখন কি করা হলো, এই ক্যাকটাস ফিডিং প্রিডেটর অর্থাৎ মথ, এই যে দেখতে পাচ্ছ এই ছোট ছোট পোকাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ক্যাকটাস ফিডিং মথ। এই মথগুলোকে ইন্ট্রোডিউস করা হলো সেই পরিবেশে। Biologically controlled method adopted in agriculture pest control are based on the ability to the predator to regulate prey population. তারপর কি করা হলো, বায়োলজিক্যালি কন্ট্রোল মেথড, যেহেতু এখানে জীব দ্বারা জীবকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যালি কন্ট্রোল মেথড। পেস্ট কন্ট্রোল করা হচ্ছে। Predator also help in maintaining to regulate prey population. তাহলে এখানে একটা উল্লেখ হলো যে শুধুমাত্র প্রিডেটরটা শুধু ক্ষতিকর দিক নেই, প্রিডেটর প্রে যে রিলেশনশিপ অর্থাৎ প্রিডেশন, শিকার আর শিকারের যে সম্পর্ক, সেটা শুধু ক্ষতি করে না, সেটা একদিন লাভ করে যে একটা অর্গানিজম পপুলেশনকে অন্য অর্গানিজম কন্ট্রোল করে রাখে। কোনো কারণে যদি এই সিস্টেমটা ব্রেক হয়, তাহলে আমাদের ইকোসিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে, অর্থাৎ ইকোসিস্টেমটা টিকে থাকবে না। প্রিডেটর অলসো হেল্প, প্রিডেটর মানে শিকার অলসো হেল্প in maintaining species diversity in a community by reducing the intensity of competition among competing prey species. তো এটা এই লাইনটা বোঝানোর জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে বাঘ বা সিংহ এরা কি করে, হরিণের পপুলেশনকে কন্ট্রোল রাখে, কারণ হরিণের বার্থ রেটটা অনেক হাই। যদি টাইগার বা লায়ন হরিণকে যদি খাদ্য হিসেবে গ্রহণ না করে, তাহলে কি করবে, হরিণের পপুলেশনটা অনেক হারে বেড়ে যাওয়ার ফলে হরিণ তখন সমস্ত ঘাস বা হার্ব প্ল্যান্টদের খেয়ে সব শেষ করে দেবে, যার ফলে অন্য অর্গানিজমরা সেই খাবার বা উদ্ভিদদের খাদ্য হিসেবে পাবে না, সবাই তখন মারা যাবে, অর্থাৎ একটা ইকোসিস্টেম ব্রেকডাউন হবে। তাই বাঘ আর সিংহের ভূমিকা হচ্ছে নিজেদেরকে টিকিয়ে রাখা এবং সঙ্গে সঙ্গে তোমার ডিয়ারের পপুলেশনটাকে পরিবেশে কন্ট্রোল করে রাখা। আরেকটা এক্সাম্পল দিচ্ছি দেখো, ইন দ্য রকি intertidal communities of the American Pacific coast, the starfish piastar is an important predator. তাহলে আমেরিকার ইন্টারকোস্টাল মানে আমাদের প্যাসিফিক যে প্রশান্ত মহাসাগরের যে কোস্টাল রিজিয়ন রয়েছে, সেখানে এক ধরনের প্রিডেটর পাওয়া যায় বা শিকারি পাওয়া যায়, তারা হচ্ছে কি এই অর্গানিজমগুলো, অর্থাৎ পিয়াস্টারফিশ পাওয়া যাচ্ছে।
হলো ইন দ্য ফিল্ড এক্সপেরিমেন্ট, মাঠের অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে যে when all the starfish, যখন সমস্ত starfish were removed from a enclosed intertidal area, more than 10 species of invertebrate become extinct. তাহলে বলল যখন এই সমস্ত প্রিডেটর গুলোকে অর্থাৎ এই স্টারফিশ গুলোকে ইন্টারকোস্টাল এরিয়া থেকে সম্পূর্ণ রিমুভ করে দেওয়া হলো, তখন দেখা যাচ্ছে ওর সঙ্গে সঙ্গে তোমার কি হলো আরো 10খানা ইনভার্টিব্রেট ওরা এক্সটিংক্ট হয়ে গেল। কারণ কারণ এরা কি করতো, তাদের পপুলেশনটা কন্ট্রোল করে রাখতো বিকজ অফ ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। ক্লিয়ার? যে ইন আমেরিকার প্যাসিফিক কোস্ট এরিয়ায় স্টারফিশ পিয়াস্টার পাওয়া যেত, সেই পিয়াস্টার গুলো তোমার রোল ছিল এখানে ইনভার্টিব্রেটদের সঙ্গে ইন্টারাকশন করে রাখতো। এবার এই প্যাসিফিক এরা কি করতো, আরো 10টা এদেরকে যখন বিলুপ্ত করে দেওয়া হলো তখন এদের সঙ্গে সঙ্গে আরো 10 রকমের ইনভার্টিব্রেট অমেরুদণ্ডী প্রাণীরা বিলুপ্ত হয়ে গেল। কারণ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যে কম্পিটিশন ছিল সেই কম্পিটিশনটা কন্ট্রোল করতো কে, এই স্টারফিশ পিয়াস্টার। এইভাবে তোমার একটা জীব অন্য একটা জীবের উপর নির্ভর করে এবং পপুলেশনকে বা ইন্টারাকশন ইকোসিস্টেমকে মেনটেন করে। নেক্সট পেজ বলছে, এখানে অন্য একটা এক্সাম্পল দেখো, বলছে ইফ এ প্রিডেটর, যদি একটা শিকারী is too efficient and over exploited its prey, then the prey might become extinct and following it. The predators will also become extinct for lack of food. এবার এই সম্পর্কটা কতটা ইম্পর্টেন্ট তুমি কল্পনা জাস্ট ইমাজিন। ধরে নাও বাঘ আর হরিণ। এবার বাঘের পপুলেশন, বাঘ যদি বেশি বেশি পরিমাণে হরিণ শিকার করে নেয় তাহলে হরিণদের পপুলেশন কমে যাবে এবং হরিণদের পপুলেশন কমে গেলে ধীরে ধীরে হরিণরা এক্সটিংক্ট হয়ে যাবে। এবার হরিণ যখন এক্সটিংক্ট হয়ে গেল তখন বাঘ কিন্তু খাদ্যের অভাবে বাঘ নিজেও এক্সটিংক্ট হয়ে যাবে। সুতরাং দেখা গেল প্রিডেটর এবং প্রে দুজনের একটা নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখাটা নেচারের একটা পারপাস বা নেচারের একটা রোল। This is the reason why predator in nature are prudent. তাহলে কি prudent কথা অর্থ হচ্ছে বিচক্ষণ। এই জন্য কি হচ্ছে, যারা শিকারী হয় তারা কি হচ্ছে বিচক্ষণ হয়, মানে ওরা তোমার পপুলেশনটাকে এমনভাবে ইউজ করবে যাতে সেটা শেষ না হয়ে যায়। কারণ শেষ হয়ে তারা নিজে খাবার পাবে না, তো তাই তাদের এবিলিটি হচ্ছে তার প্রের পপুলেশনে কন্ট্রোল করবে। প্রে স্পিসিস হ্যাভ ইভলভড ভ্যারিয়াস ডিফেন্স টু লেসেন দ্য ইম্প্যাক্ট অফ প্রিডেশন। এবং যারা শিকারী হবে তারাও খুব চালাক হবে, কারণ তারা করার জন্য মানে নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের তোমার প্রসেস বা পদ্ধতি অ্যাপ্লাই করবে। সাম স্পিসিস অফ ইনসেক্টস অ্যান্ড ফ্রগস আর ক্রিপ্টিক্যালি কালার্ড ক্যামোফ্লেজ টু অ্যাভয়েড বিং ডিটেক্টেড ইজিলি বাই দ্য প্রিডেটর। এখানে বললো কি প্রিডেটর আর প্রের সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ। যদি শিকারি যদি বেশি বেশি শিকার খেয়ে নেয় তাহলে কি হবে, এক সময় সে শিকারের পপুলেশনটা কমে যাবে। আবার শিকারের পপুলেশন কমে গেলে অন্যদিকে কিন্তু যে শিকারি তারও পপুলেশন একটা সময় কমে যাবে, দুজনে এক্সটিংক্ট হয়ে যাবে। এই জন্য কি হচ্ছে, প্রিডেটর গুলো অর্থাৎ যারা শিকার করছে তারা খুব চালাক হয় তার পপুলেশন কন্ট্রোল রাখার জন্য। আবার যারা তোমার প্রে হয়, যারা শিকার হচ্ছে তারা কিন্তু আবার শিকারীদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন ধরনের প্রসেস অ্যাপ্লাই করে। তার মধ্যে একটা হচ্ছে ক্রিপ্টিক্যালি কালার্ড ওর ক্যামোফ্লেজ। ক্রিপ্টিক্যালি কালার্ড মানে যে পরিবেশে বসবাস করছে সেই পরিবেশের যে বর্ণ কালার সেরকম ধরনের বর্ণ ধারণ করলে প্রিডেটর যারা শিকারী আছে তারা তাকে দেখতে পাবে না। এটা ক্যামোফ্লেজ বলা হয়।
সাম আর পয়জনাস, এবং এদের মধ্যে কিছু কিছু আবার কি হয়, বিষাক্ত হয়, অ্যান্ড দেয়ারফর অ্যাভয়েডেড বাই দ্য প্রিডেটর। মানে কিছু কিছু অর্গানিজম রয়েছে যারা হচ্ছে কি পয়জনাস হচ্ছে, পয়জনাস থাকার জন্য ওদেরকে অ্যাভয়েড করা হয়, মানে যারা শিকারী তারা অ্যাভয়েড করেন। দ্য মোনার্ক বাটারফ্লাই, এখানে দেখো, দ্য মোনার্ক বাটারফ্লাই ইজ হাইলি ডিস্টেস্টফুল টু ইটস প্রিডেটর বিকজ অফ স্পেশাল কেমিক্যালস প্রেজেন্ট ইন দ্য বডি। এই যে মোনার্ক, এই যে আমাদের দেখতে পাচ্ছ মোনার্ক বাটারফ্লাই, এই বাটারফ্লাইটা কিন্তু পাখিরা খুব একটা ধরে খায় না। কেন? কারণ এই সমস্ত বাটারফ্লাইয়ের শরীর থেকে এক ধরনের ডিসটেস্টফুল, অর্থাৎ একবারে মানে টেস্টলেস তাকে বলা হচ্ছে, বা টেস্টলেস, একটা টেস্টলেস বলা ঠিক না, মানে একটা মানে ব্যাড টেস্ট, খারাপ খারাপ স্বাদযুক্ত এক ধরনের কেমিক্যাল সিক্রেশন করে, সেই কেমিক্যালটা থাকার জন্য পাখিরা এদের শিকার করে না। হলো, যেমন আরেকটা এক্সাম্পল দেখো, পয়জনাস ক্যামোফ্লেজের একটা উদাহরণ দেখো। এই মোনার্কের ক্ষেত্রে কি হচ্ছে, মোনার্ক হচ্ছে ব্রাইট অরেঞ্জ, ব্ল্যাক, হোয়াইট কালার, আর অ্যাপোসমেটিক, মিনিং দ্য ওয়ান প্রিডেটার্স দ্যাট দ্য বাটারফ্লাই ইজ নট গুড টু মিল। এই যে বাটারফ্লাইটা রয়েছে তাদের কমলা ধরনের কালার, কালো কালার এবং হোয়াইট কালার যে মিশ্রণটা থাকে, যেটাকে অ্যাপোসমেটিক বলা হয়, সেটা কি সিম্বল? সেটা সিম্বল যে এরা টেস্টলেস, এরা স্বাদযুক্ত না, তার জন্য মিল হিসেবে ভালো না। প্রিডেটর্স লার্ন টু অ্যাসোসিয়েট দোজ কালার উইথ দ্য টেস্ট অফ দ্য মোনাক্স টক্সিন। তো এরকম যখন কালার দেখতে পাবে, যেখানে অরেঞ্জ থাকবে, ব্ল্যাক থাকবে, হোয়াইট থাকবে, তখন বার্ডসারি টাইপ মানে তাকে আইডেন্টিফাই করবে যে এরা হচ্ছে টেস্টলেস মিল, বলে তাদেরকে খাবে না। মোনার্ক ক্যাটারপিলার অ্যাকুমুলেট টক্সিন ফ্রম দেয়ার হোস্ট মিল্কউইড প্ল্যান্ট। এবার এই যে টেস্টলেস হচ্ছে কেন? কারণ টেস্টেড হওয়ার জন্য এই টক্সিনটা দরকার পড়ছে, টক্সিন, এবং এই টক্সিন তারা কালেক্ট করছে কোথা থেকে? মিল্ক উইড থেকে, এক ধরনের দুধের মতো রস তৈরিকারী আগাছা থেকে। অ্যান্ড দোজ টক্সিন পারচেজ ইন অ্যাডাল্ট বাটারফ্লাই, এবং ওই টক্সিনটা তোমার যারা ম্যাচিওর বাটারফ্লাই হচ্ছে তাদের মধ্যে থাকছে। দিস মেক বাটারফ্লাই আনপ্যালেটেবল অ্যান্ড সামটাইমস পয়জনাস টু প্রিডেটর। তাহলে কত চালাক জিনিসটা, যে তাদের দেহের বর্ণ আগে সিগন্যাল দিচ্ছে বার্ডসদের যে এই কালারটা টেস্টলেস, অর্থাৎ খাদ্য উপযোগী নয়। 2 নম্বর বলছে কি, এবং খাদ্য উপযোগী নয়, এটা খাদ্য উপযোগী কেন নয়? কারণ তাদের বডিতে এক ধরনের টক্সিন পাওয়া যাচ্ছে, এবং এই টক্সিনটা তারা কোথা থেকে সংগ্রহ করছে? মিল্ক উইড থেকে সংগ্রহ করছে। ক্লিয়ার? আবার দেখো আরেকটা, দেখো এখানে, হ্যাঁ, the butterfly acquired this chemical dream its caterpillar stage by feeding on a poisonous weed. যখন তারা লার্ভা, পিউপা বলছে, যেগুলো আমরা ছোট থাকে, ক্যাটারপিলার যখন ছোট থাকছে সেই স্টেজে ওরা মিল্ক উইডগুলো খাচ্ছে, কিন্তু যখন অ্যাডাল্ট হচ্ছে সেই মিল্ক উইডের পয়জনটা, টক্সিকটা ওদের বডিতে পারমানেন্টলি থেকে যাচ্ছে। আবার একটা পয়জনাসের এক্সাম্পল দেখো এখানে, refers to a specific type of camouflage called aposematism or warning coloration. তাহলে ক্যামোফ্লেজ মানে হচ্ছে বডির কালারকে তোমার তাদের প্রোটেকশনের জন্য ব্যবহার করা। একটা পয়জনাস ক্যামোফ্লেজের এক্সাম্পল হচ্ছে where animal use bright color and pattern to signal to predator that is poisonous toxic. এর মানে হচ্ছে যে এরা পয়জনাস হোক বা না হোক, কিন্তু ওদের বডির কালারটা ওদের শিকারীকে বলে দিচ্ছে যে আমরা টক্সিক। যেমন এখানে দেখো, যেমন এক্সাম্পল হচ্ছে গ্যাবন ভাইপার। এই যে গ্যাবন ভাইপারটা দেখতে পাচ্ছি, গ্যাবন ভাইপারের যে এই কালারটা, যেটা তোমার পরিবেশের সঙ্গে মিশে থাকছে, মনে হচ্ছে যে কোনো এখানে কোনো স্নেক বা কিছু আছে, এবং এই কালারটা যে রাসেল ভাইপারের মধ্যে দেখতে অনেকটা হচ্ছে, এই কালারটা ডিটারমাইন করছে যে এরা হলো হাইলি টক্সিক, এবং হাইলি টক্সিক যেটা তোমার অন্য শিকারীরা তারপরে একে আর শিকার করবে না। তারপর আরেকটা দেখো, ডেডলি বাটারফ্লাই। এটা কি, এটা ক্যামোফ্লেজটা কেমন? যেমন জঙ্গলে পাতা, মরা পাতা পড়ে থাকে, সেরকম কালার হয় এই ডেডলি বাটারফ্লাইয়ের, যার ফলে অন্য প্রাণীরা ভাবতেই পারে না যে এটা কোনো অ্যানিমাল রয়েছে। আবার আর একটা এক্সাম্পল দেখো, এখানে ফ্রগসটা দেখো, মনে হচ্ছে না এখানে কোনো ফ্রগ রয়েছে, কারণ এই ফ্রগটা তার পার্শ্ববর্তী পরিবেশের সঙ্গে একবার পুরোপুরি মিক্সড হয়ে গেছে, বলে শিকারীগুলো তাকে দেখতেই পাবে না যে এখানে কোনো ফ্রগ রয়েছে, তাদের পপুলেশন বেঁচে যাবে। নেক্সট পেজ দেখো,
ফর প্ল্যান্টস হার্বিভোর আর দ্য প্রিডেটার্স। হার্বিভোর মানে কি, যারা উদ্ভিদের খাদ্য হিসেবে গ্রহণ করে, তারা উদ্ভিদের পক্ষে শিকারী। নিয়ারলি 25% of all insects are known to be phytophagous and other parts of the plant. তাহলে কি বল, এইখানে দেখো একটা ক্যাটারপিলারকে দেখো, সে কি করছে, প্ল্যান্টের লিফটাকে খেয়ে ফেলছে। এর মানে কি, এই ক্যাটারপিলারটা হচ্ছে তোমার কি প্রিডেটর। কার প্রিডেটর? কার শিকারী, এই উদ্ভিদের শিকারী, যাদেরকে বলা হয় ফাইটোফ্যাগাস। ফাইটো মানে উদ্ভিদ, ফ্যাগাস মানে ফিডিং করে। The problem is particularly severe for plants because unlike animals they cannot run away from their predators. এবার সমস্যা হচ্ছে, যখন একটা হার্বিভোর একটা প্ল্যান্টকে খেয়ে ফেলছে, তো প্ল্যান্টদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যানিমালরা কোনো কিছু অ্যাটাক করলে পালিয়ে যাবে, কিন্তু যেহেতু প্ল্যান্টরা মুভমেন্ট করতে পারে না, তখন তারা কি করছে, তখন হার্বিভোরগুলো তাদেরকে খেয়ে ফেলার যে চান্স থাকছে, সেখানে ওরা কিভাবে নিজেকে প্রোটেক্ট করছে দেখা যাক। প্ল্যান্টস দেয়ারফর হ্যাভ ইভলভড অ্যাস্টনিশিং ভ্যারাইটিস অফ মরফোলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ডিফেন্স অ্যাগেনস্ট হার্বিভোরস। তো প্ল্যান্টরা যখন শিকারির কাছ থেকে প্ল্যান্টরা পালিয়ে যেতে পারছে না, তখন প্ল্যান্টগুলো কি করছে, এক ধরনের তোমার টেকনিক ওরা ইউজ করছে, সেটা মরফোলজিক্যাল এবং কেমিক্যাল ডিফেন্স তোমার তৈরি করছে। থর্নস, মরফোলজিক্যালের ক্ষেত্রে কি রয়েছে, মানে কাঁটা। থর্নস, অ্যাকাসিয়া এবং ক্যাকটাস আর দ্য মোস্ট কমন মরফোলজিক্যাল মিনিং অফ দ্য ডিফেন্স। তাহলে একটা কাঁটা ধরনের একটা কোনো একটা অ্যানিমালের হাত থেকে প্ল্যান্ট নিজেকে প্রোটেক্ট করবে। তো মরফোলজিক্যাল চেঞ্জের প্রথম একটা স্টেপ হচ্ছে যে কাঁটার বুঝিয়ে দেওয়া। কাঁটা থাকলে কেউ অ্যানিমালরা প্ল্যান্টের খাদ্য হিসেবে গ্রহণ করবে না। মেনি প্ল্যান্ট প্রডিউস and store chemicals that make the herbivore sick when they are eaten and inhibit feeding or digestion, disrupt its reproduction or even kill it. আবার অনেক প্ল্যান্ট কি করছে, যারা নির্দিষ্ট এক ধরনের টক্সিক কেমিক্যাল তৈরি করছে, সেই টক্সিক কেমিক্যাল থাকার জন্য উদ্ভিদ অ্যানিমালরা তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে না। ইউ মাস্ট হ্যাভ সিন, তুমি অবশ্যই দেখেছো, the weed Calotropis growing in a abandoned field. Calotropis হচ্ছে মানে আকন্দ গাছ। এই আকন্দ গাছটা কোথায়, যে কোনো পরিত্যক্ত জায়গাতে জন্মায়। The plant produces highly poisonous cardiac glycosides and that is why you never see any cattle or goats browsing on this plant. তাহলে কি হলো, এখানে যখন তুমি এই গাছের পাতা বা বোটাকে ভাঙবে দেখতে হবে এক ধরনের সাদা দুধ বেরিয়ে আসে, সেটা হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস। এবং এই কার্ডিয়াক গ্লাইকোসাইড থাকার জন্য দেখতে পাবে যে কোনো উদ্ভিদ বা কোনো প্রাণী এই সমস্ত উদ্ভিদের খাদ্য হিসেবে গ্রহণ করে না। A wide variety of chemical substance that we extract from plants on a commercial scale are produced by them actually defense against grazers and browsers. তাহলে এখানে বলতে চাই, আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের সেকেন্ডারি মেটাবোলাইটসগুলো পাই, যেমন হচ্ছে নিকোটিন পাই তামাক গাছ থেকে, ক্যাফেন কফি থেকে, কুইনাইন সিঙ্কোনা গাছ থেকে, স্ট্রিকনিন পাই ওপিয়াম পাই পপি প্ল্যান্ট থেকে। তো এই সমস্ত যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা পাই, সেই প্রোডাক্টগুলো কোথেকে আসে, সেগুলো আমরা সেকেন্ডারি মেটাবোলাইটস আমরা মেডিসিন হিসেবে ইউজ করছি, বাট প্ল্যান্টরা আসলে সেসব জিনিসগুলো তৈরি করছে নিজের ডিফেন্স মেকানিজমের জন্য। তাহলে আশা করি বুঝতে পারছো যে একটা প্ল্যান্ট বা একটা অ্যানিমাল এর সঙ্গে প্রিডেশন, শিকারী এবং শিকারের মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এদের সম্পর্কের মধ্যে বা এদের পপুলেশন যদি ইমব্যালেন্স হয়, তাহলে ইকোসিস্টেম ব্রেকডাউন হয়ে যাবে। তাই প্রিডেটর যেমন নিজেকে অনেক বেশি মডিফাই করছে শিকারকে ধরার জন্য, যেমন শিকারের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছু অ্যাপ্লাই করছে। তার মধ্যে একটা এক্সাম্পল হয়ে গেল কি, ক্যামোফ্লেজ, অর্থাৎ যে পরিবেশ থাকবে সেই পরিবেশের কালার তৈরি করে নিজেকে লুকিয়ে রাখবে, বা কোনো একটা আনহার্মড, যে ক্ষতিকর নয় এমন একটা প্রাণী, একটা ক্ষতিকর প্রাণীর মতো কালার তৈরি করে দেহের মধ্যে এবং নিজেকে বাঁচিয়ে নেবে, যেমন ড্রাগন ভাইপারের দেখতে বলে। আবার প্ল্যান্টরা কি করছে, যেহেতু প্ল্যান্টরা মুভ করতে পারে না,
তাই প্ল্যান্টরা কি করবে, হয় মরফোলজিক্যাল চেঞ্জেস করবে, ওদের তোমার কাঁটা তৈরি করবে শরীরে, বা হয়তো কোনো টক্সিক কেমিক্যাল তৈরি করবে যার দ্বারা সে অ্যানিমালদের কাছ থেকে প্রোটেকশন পাবে।